প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। অষ্টম শ্রেণীর গণিত সিরিজে আরেকটি নতুন ভিডিও। আজকে আমরা করব অনুশীলনী 6.2। দেখো, এই অধ্যায়ে রয়েছে সহ সমীকরণ গঠন ও লেখচিত্রের সাহায্যে সমাধান। আমরা 6.1-এ করেছি সরল সহ সমীকরণ এবং সমাধান। তাহলে আমরা 6.1-এ সমীকরণটি দেয়া ছিল, আমরা শুধু সমাধান বের করেছি। 6.2-এ আমাদের প্রথমে সমীকরণটি গঠন করতে হবে, তারপরে সমাধান করতে হবে। সমীকরণ গঠন করার জন্য আমাদের প্রশ্নটি প্রথমে ভালো করে পড়ে নিতে হবে, পড়ে আমাদের সমীকরণ গঠন করতে হবে। তারপরে আমাদের সেই 6.1-এর অঙ্কের মধ্যে হয়তো প্রতিস্থাপন পদ্ধতি অথবা অপনয়ন পদ্ধতিতে আমাদেরকে সেই সমীকরণটি সমাধান করতে হবে। তো চলো, আমি তাহলে বইয়ের অঙ্ক শুরু করেছি। আমরা অঙ্ক করতে করতে বাকি অন্যান্য আলোচনাগুলি করে নেব। অঙ্ক শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমি আশা করছি তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা যে বেল বাটন আছে সেটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো। তাহলে তুমি পরবর্তী আপলোড করা ভিডিওটা সবার আগে পেয়ে যাবা। আর একটি ছোট্ট গুড নিউজ দিয়ে রাখি, তোমাদের আপকামিং যে অ্যাসাইনমেন্ট আসবে অবশ্যই তোমরা ভার্চুয়াল স্কুলের যে আমার ইউটিউব চ্যানেলে সকল সাবজেক্টের অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যাবে অ্যাসাইনমেন্ট দেওয়ার সাথে সাথেই। তো ভার্চুয়াল স্কুলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো। চলো অঙ্ক শুরু করি। দেখো, 6.2-এর অঙ্ক করার জন্য আমি প্রথমে, তোমরা অবশ্যই বইটি নিয়ে নাও, আমি 10 নং অঙ্ক থেকে শুরু করছি, কারণ এখান থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে। এর আগে যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমরা এই অঙ্কগুলো যদি করতে পারো তাহলে এমসিকিউ গুলো খুব সহজে নিজেরাই করতে পারবে। দেখো, 10 নং অঙ্কে আমাদের প্রথমে সমীকরণ গঠন করতে হবে। আমরা সমীকরণ গঠন করার জন্য অঙ্কটি পড়ছি। দুইটি সংখ্যার যোগফল 100 বা দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে সমীকরণ গঠন করি। তাহলে আমি লিখে নিলাম 10 নং। দেখো, 10 নং দুইটি সংখ্যার যোগফল। তাহলে আমরা প্রথমে ধরে নেই বা মনে করি সংখ্যা দুটি x এবং y। তাহলে আমরা দুটি সংখ্যাকে ধরে নিলাম x এবং y। প্রথম শর্ত আমাদের কি ছিল? দেখো, বইয়ের প্রথম শর্ত হলো যে সংখ্যা দুটির যোগফল 100। তাহলে প্রথম শর্ত মতো আমরা লিখি x প্লাস y ইকুয়াল টু 100। দেখো, এখানে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, আমরা এটাকে দিয়ে দিলাম 1 নং সমীকরণ। এবার দ্বিতীয় শর্ত মতে বলছে বিয়োগফল 20। তাহলে আমরা লিখি x মাইনাস y ইকুয়াল টু 20। আরেকটি সমীকরণ পেয়ে গেলাম, এইটাকে আমরা দিয়ে দিলাম 2 নং সমীকরণ। আমাদের সমীকরণ গঠন করা শেষ। এবার দেখো, আমরা এটা সমাধান করব। আমরা এই সমীকরণটাকে, আমরা সহ সমীকরণটাকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতি তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা এই সমীকরণটাকে যোগ অথবা বিয়োগ করে একটি চলককে বাদ দিয়ে দিব। তাহলে আমরা এইখানে দেখো, প্রথম সমীকরণে দেখো y আছে প্লাসের, দ্বিতীয় সমীকরণ y আছে মাইনাসের। তাহলে আমরা যদি যোগ করি দুইটা সমীকরণ তাহলে y বাদ হয়ে যাবে, আমাদের একটি চলক থাকবে x, আমরা খুব সহজেই x এর মান বের করে ফেলতে পারবো। তাহলে আমরা অপনয়ন পদ্ধতির জন্য আমরা লিখি যে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করার জন্য আমরা প্রথমে এভাবে তুলে নিব x প্লাস y ইকুয়াল টু 100, নিচে x মাইনাস y ইকুয়াল টু 20। আমরা নিচে দাগ দিয়ে, যেহেতু আমরা যোগ করি লিখেছি, আমাদের এখানে আর কোনো যোগ করি বিয়োগ করি এগুলো বলার দরকার নেই। তারপরে তোমরা চাইলে এখানে ছোট ব্র্যাকেটে একটা লিখে দিতে পারো যোগ করে। তাহলে আমরা যোগ করে দিই, x আর x যোগ করলে হবে 2x, y আর y যেহেতু প্লাসের y আর মাইনাসের y যোগ করলে বাতিল হয়ে যাবে, ইকুয়াল টু এখানে হবে 120। তাহলে বা আমরা খুব সহজেই x এর মান বের করে ফেলতে পারবো, x বাই, দেখো 120/2, কারণ যেহেতু এই 2 x এর সাথে গুণ অবস্থায় আছে তাই পক্ষান্তর করে ডান পাশে গেলে এটা 100 নিচে চলে, 20 এর নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। বা x ইকুয়াল টু, আমরা কাটাকাটি করতে পারি, অথবা 120 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 60 মানে 60। সুতরাং x ইকুয়াল টু
60। দেখো আমরা একটি চলকের মান পেয়ে গেছি, আমরা x এর মান পেয়ে গেছি। এখন এই x এর মান যদি আমরা 1 নং অথবা 2 নং যে কোনো একটা চলকে বসাই তাহলে কিন্তু আমরা y এর মানটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখে ফেলি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। কি পাই? 1 নং সমীকরণে প্রথমেই আছে x, তাহলে আমরা লিখলাম 60 প্লাস y ইকুয়াল টু 100, বা যেহেতু আমরা y এর মান বের করব y ইকুয়াল টু 100 মাইনাস 60। দেখো এই 60 মানে 60 বাম পাশে আছে, পক্ষান্তর করে ডান পাশে নেওয়ার কারণে মাইনাস হয়ে গেল। সুতরাং y ইকুয়াল টু 40, 40। 100 থেকে 60 বিয়োগ করলে থাকে 40। তাহলে দেখো আমরা x এর মান পেয়ে গেছি 60 এবং y এর মান পেয়ে গেছি 40। এবার খেয়াল করো এই সমাধানটা আমরা যে বের করলাম মান x এর মান 60 y এর মান 40, এটা সঠিক কি হলো কিনা, এই সঠিক হলো কিনা এটা বোঝার একটা উপায় আছে। দেখো এখানে বলছে x + y = 100, আমরা যদি 60 আর 40 যোগ করি তাহলে 100 হয়। 2 নং সমীকরণে দেখো x - y = 20, আমরা যদি 60 থেকে 40 কে বাদ দিই তাহলে 20 হয়। তার মানে দুইটি সমীকরণ অনুযায়ী আমাদের মান দুইটি x এবং y চলকের যে আমরা মান বের করেছি সেটি সঠিক হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের অঙ্কটি নির্ভুলভাবে আমরা করতে পেরেছি। তাহলে আমরা লিখে দিই, সুতরাং নির্ণয় সংখ্যা দুটি সমান 60 এবং 40। তাহলে আমরা 10 নং অঙ্কটি সমাধান করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমরা অঙ্কটি পড়ে নিব, পরে আমরা এরকম সমীকরণ গঠন করে নিব, তারপর আমরা অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করে x এবং y চলকের মান বের করে নিব। আচ্ছা, তাহলে আমরা এরপরে 11 নং অঙ্কে চলে যাচ্ছি। দেখো 11 নং এ কি বলেছে, বলেছে দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটি 3 গুণ হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা ঠিক আগের মতোই ধরে নিলাম, মনে করি সংখ্যা দুটি x এবং y। প্রথম শর্ত কি ছিল? দুইটি সংখ্যার যোগফল 160, তাহলে লিখব x প্লাস y ইকুয়াল টু 160। একটি সমীকরণ পেয়ে গেলাম, আমরা এটাকে ধরে নিলাম 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত মতে একটি অপরটির 3 গুণ, তাহলে দ্বিতীয় শর্ত মতে x ইকুয়াল টু 3y। আমরা ধরে নিলাম x y এর 3 গুণ, একটি অপরটির 3 গুণ, এটাকে আমরা ধরে নিলাম 2 নং সমীকরণ। দেখো এখন আমরা সমাধান করার জন্য আমাদের প্রথমে দেখো এখানে কোনো কিছু বাদ দিতে হচ্ছে না, কারণ আমরা অলরেডি একটা চলকের মান জেনে গেছি y এর সাপেক্ষে। আমরা জানি যে x এর মান y এর 3 গুণ। তাহলে আমরা এই x এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেই। তাহলে আমরা লিখি x এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণে আমাদের প্রথমে আছে x, আমরা ওখানে x না লিখে লিখলাম 3y প্লাস y ইকুয়াল টু 160, বা 3y এর সাথে y প্লাস করলে হয় 4y ইকুয়াল টু 160, বা y ইকুয়াল টু 160 এর নিচে আমরা যদি 4 দিয়ে দেই তাহলে আমরা y এর মান পেয়ে যাচ্ছি। 160 কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 4 16 মানে 40, তাহলে আমরা y এর মান পেয়ে যাচ্ছি 40। এবার খেয়াল করো, আমরা যদি y এর মানকে যদি আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে খুব সহজেই আমরা x এর মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখি y এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই। দেখো 2 নং এ মানে 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণটা কি ছিল আমাদের? x ইকুয়াল টু 3, y এর মান কত লিখবো আমরা? 40, কারণ আমরা বলেছি যে y এর মান বসিয়েছি। তাহলে y এর স্থানে আমরা 40 লিখে দিলাম। তাহলে সুতরাং x ইকুয়াল টু 40, আর যদি আমরা 3 গুণ করি তাহলে হবে 120। তাহলে সুতরাং সংখ্যা দুটি বা নির্ণয় সংখ্যা দুটি 120 এবং
40। দেখো এরপর আমরা 12 নং অঙ্কটি করছি। 12 নং অঙ্কটি আমি পড়ছি। দেখো প্রথম দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে 59 হয়, আবার প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যা দুটি নির্ণয় করো। ঠিক একইভাবে আমরা ধরে নিলাম সংখ্যা দুটি x হয়। তাহলে মনে করি সংখ্যা দুটি x এবং y। প্রথম শর্ত মতে শর্তটা ভালো করে আমাদের বুঝতে হবে। প্রথমটির 3 গুণ তার মানে 3x প্রথমটির 3 গুণ এর সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ, তাহলে প্লাস 2y ইকুয়াল টু কত? 59, 59। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। এবার খেয়াল করো দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হলো প্রথমটির 2 গুণ থেকে, তাহলে প্রথমটির 2 গুণ হলো 2x মাইনাস দ্বিতীয়টি মানে y ইকুয়াল টু কত হবে? 9। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা এখানে লিখে দিই দ্বিতীয় শর্ত মতে। এবার খেয়াল করো আমরা সমীকরণটি গঠন করে ফেলেছি। এখন আমরা এটাকে অপনয়ন পদ্ধতিতে একটি চলকের মান বের করব। দেখো এখানে 2y, প্রথম চলকে 2y আছে প্লাসে, দ্বিতীয় চলকে আছে y আছে মাইনাসে, বাট এখানে আছে একটা y। এখন আমরা কি করে এটাকে yটাকে বাদ দিতে পারি? y চলকটাকে বাদ দিতে হলে আমরা দেখো 1 নং সমীকরণকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে যা আছে তাই থাকবে। 2 নং সমীকরণকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে yটা 2y হয়ে যাবে। 2y হয়ে গেলে আমরা প্লাসের 2y থেকে মাইনাসের 2y কে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমরা লিখি, দেখো 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করি, এই কথাটা না লিখলেও চলে। আমরা লিখি যে 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে 1 নং এর সাথে যোগ করি। আমরা যদি অঙ্কটা বুঝতে পারি তাহলে আমাদের এই যে ভাষা বিন্যাসটা আমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবো। তাহলে আমরা লিখি 2 নংকে 2 দ্বারা গুণ করে 1 নং ও 2 নং যোগ করি। দেখো আমরা কি করছি, আমরা 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করছি। 2 নংকে 2 দ্বারা গুণ করে 1 নং ও 2 নং যোগ করি। তাহলে খেয়াল করে 1 নংকে আমরা কিছুই করিনি, তাহলে আমরা লিখছি 3x + 2y = 59। এবার 2 নং সমীকরণকে আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে হবে আমার 4x - 2y, তারপর হবে = 18, 9 দুগুণে 18। দেখো আমি যখন 2 দিয়ে গুণ করছি তখন কিন্তু আমার পুরো সমীকরণটাকে গুণ করতে হচ্ছে। আমার এই মুহূর্তে প্রয়োজন হলো y কে 2y করা। এই 2y করার জন্য আমি 2 দিয়ে গুণ করছি, বাট গুণ করার সময় কিন্তু আমার পুরো সমীকরণটাকে করতে হবে গুণ। তাই আমি 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 4x - 2y, তারপর হলো 9 দুগুণে 18। তাহলে এবার যদি আমরা এটাকে যোগ করে দেই তাহলে কি হয় দেখো, 3x আর 4x যোগ করলে হয় 7x। এখানে 2y থেকে 2y বাদ গেলে 2yটা বাতিল হয়ে যায়। আমরা সেটাই চেয়েছিলাম যে y চলকটাকে বাদ দিয়ে দিতে চেয়েছিলাম। এবার 59 আর 18 আমরা যোগ করি 77। দেখো এবার আমরা x এর মান খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে x = আমরা দিই 77 আর নিচে 7, কারণ এই 7 x এর সাথে ইনটু অবস্থা আছে, পক্ষান্তর করার কারণে ভাগ হয়ে গেল। তাহলে x = আমরা যদি 77 কে 7 দিয়ে ভাগ করি, দেখো খুব সহজ, 7 11 77, সুতরাং x = 11। এবারে এই x এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে, অথবা 2 নং সমীকরণে বসাই, যে কোনো একটাতে বসাইলে আমরা খুব সহজেই y এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা 1 নং সমীকরণে বসাই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক নং সমীকরণে প্রথমেই আছে দেখো 3x, তাহলে আমাদের x এর মান হলো 11। তাহলে আমরা লিখব 3 × 11 + 2y = 59। খেয়াল করো, তাহলে আমরা 11 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হবে 33 + 2y = 59।
বা আমরা যদি 2y, যেহেতু আমরা y এর মান বের করব, তাহলে 2y ইকুয়াল টু 59 মাইনাস 33, কারণ আমরা এই 33 বাম পক্ষ থেকে ডান পক্ষে নেওয়ার কারণে মাইনাস হয়ে গেল। বা 2y ইকুয়াল টু আমরা যদি 59 থেকে 33 মাইনাস করে দিই, তাহলে থাকে আমাদের 2 মানে 26। বা আমরা y এর মান বের করব, তাহলে আমরা 2 কে 26 এর নিচে দিয়ে দিব, কারণ পক্ষান্তর করলে 2টা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের দেখো, সুতরাং y এর মান আমরা কত পাচ্ছি? y এর মান পাচ্ছি আমরা 26 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 13 মানে 30। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 11 এবং y এর মান পেয়ে গেলাম 30। তাহলে আমরা x এবং y চলকের মান পেয়ে গেলাম। তো আমরা লিখে দিতে পারি, সুতরাং নির্ণেয়, আমি ডান পাশে লিখছি, নিচে লিখলে দেখা যাবে না, নির্ণেয় সংখ্যা দুটি দেখো, x এর মান আমরা প্রথমে লিখবো, y এর মান আমরা পরে লিখবো। সংখ্যা দুটি 11 এবং 13। এখানে তোমরা এবং দিতে পারো, কমা দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে এই লাইনটি অবশ্যই লিখবা যে নির্ণেয় সংখ্যা দুটি 11 এবং 13। দেখো, এরপরে আমি 13 নং অঙ্কটি পড়ছি। 13 নং অঙ্কে রয়েছে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 3:1 এবং 15 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। খেয়াল করো, আমাদের বর্তমান বয়স যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে আমরা বর্তমান বয়সটাকে ধরে নিয়ে সমীকরণ গঠন করব। তাহলে আমরা প্রথমে দেখো, আমরা ধরে নেই বা মনে করি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। তোমরা এই পুত্রের বর্তমান বয়স এটা নিচে লিখতে পারো, আমি সামনে লিখেছি এই জন্য, কারণ অঙ্কটা করতে একটু বেশি জায়গা লাগবে, এই জন্য আমি সামনে লিখেছি, তোমরা এই নিচে লিখতে পারবে। তো তাহলে আমরা পিতার বর্তমান বয়স ধরে নিলাম x বছর, পুত্রের বর্তমান বয়স ধরে নিলাম y বছর। এবার আমরা দেখি শর্ত অনুযায়ী কি হয়। তাহলে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, তাহলে আমাদের তো প্রথমে 5 বছর পূর্বে পিতা পুত্রের বয়স জানতে হবে, তারপর আমরা সেই অনুপাতটা দিয়ে সমীকরণ গঠন করতে পারবো। তাহলে আমরা লিখি 5 বছর পূর্বে পিতার বয়স। খেয়াল করো, 5 বছর পূর্বে তার বয়স কি x থেকে 5 বছর কম হবে, তাহলে x - 5 বছর। এই ক্ষেত্রে আমি সামনাসামনি লিখে দিচ্ছি এবং 5 বছর পূর্বে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স কি হবে? পুত্রের বয়সও y থেকে 5 বছর কম হবে, y - 5 বছর। খেয়াল করে, এবার আমরা পিতার বয়স জেনে গেলাম, পুত্রের বয়স জেনে গেলাম। তাহলে আমাদের প্রথম শর্তটা কি আছে? 5 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত? 3:1। তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্ত মতে। প্রথম শর্তটা কি? পিতার বয়স আর পুত্রের বয়স। তাহলে প্রথম শর্ত মতে পিতার বয়স প্রথমে লিখবো আমরা, তাহলে x - 5 ব্র্যাকেট দিয়ে আমরা অনুপাত দিই ইসটু পুত্রের বয়স কত? y - 5 সমান কত? 3:1। এবার খেয়াল করো, আমরা এটাকে এভাবে করতে পারি, বা আমরা প্রথম এই অনুপাতের প্রথম অংশটা x - 5 এটাকে উপরে লিখলাম, দ্বিতীয় অংশটা y - 5 এটাকে নিচে লিখলাম, ইকুয়াল টু এখানেও ঠিক প্রথম অনুপাত 3 কে উপরে, নিচে 1 লিখলাম। এবার যদি আমরা r গুণন করি, অর্থাৎ এই x - 5 এর সাথে 1 গুণ আর x - y এর সাথে 3 গুণ, তাহলে কি হয় দেখো, x - 5 ইকুয়াল টু 3y - 15। এই 5 দিয়ে গুণ করলে 3 5 15 -15। এখানে আমরা সাইড নোট দেব কি? r গুণন বা r গুণ। দেখো, আমাদের সমীকরণ গঠন করার জন্য আমরা
এক্স এবং ওয়াই চলককে বাম পাশে রাখবো আর যে সংখ্যাগুলিকে ডান পাশে নিয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখি এক্স, এই 3y-টাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হবে -3y ইকুয়াল টু, খেয়াল করো, -15। এই 5 যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে হবে +5। তাহলে সুতরাং x - 3y ইকুয়াল টু -10। দেখো -15 থেকে যদি আমরা +5 কে বাদ দিয়ে দিই তাহলে থাকে -10। তাহলে আমরা x - 3y ইকুয়াল টু -10 পেয়ে গেলাম। এটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ, কারণ কি আমাদের সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমরা প্রথম শর্তটার মধ্যে সমীকরণ গঠন করার জন্য আমাদের এই কাজটুকু করে নিতে হয়েছে। ঠিক দ্বিতীয় সমীকরণ মানে শর্তটার জন্য আমাদের এই কাজটি আরেকবার করতে হবে। দ্বিতীয় শর্ত কি ছিল? দেখো দ্বিতীয় শর্ত হচ্ছে 10 বছর পরে, তাহলে 15 বছর পর। তাহলে 15 বছর পর আমরা লিখি 15 বছর পরে, 15 বছর পরে পিতার বয়স, পিতার বয়স কত হবে? এখানে 5 বছর পূর্বে 5 মাইনাস হয়েছে, তাহলে 15 বছর পরে 15 বছর যোগ হবে, তাহলে x + 15 15 বছর। এবং 15 বছর পরে পুত্রের বয়স কত হবে? y + 15, কারণ তার পুত্রের বয়সও 15 বছর বেড়ে যাবে। এবার খেয়াল করো দ্বিতীয় শর্ত কি ছিল আমাদের? এই 15 বছর পরে পিতার বয়স আর পুত্রের বয়সের অনুপাত কত হবে? 2:1। তাহলে আমরা ঠিক এইভাবেই আবার 2 নং সমীকরণটি গঠন করব। তাহলে আমরা লিখি দ্বিতীয় শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে কি? এই যে পিতার বয়সটা লিখলাম প্রথমে x + 15 পুত্রের বয়সটা লিখলাম y + 15 তাহলে সমান কি হবে? 2:1। এবার দেখো আমরা বা লিখে ঠিক একইভাবে কাজটি করব। অনুপাতের প্রথম পদটি আমরা প্রথম রাশিটিকে x + 15 উপরে লিখে দিলাম, y + 15 কে আমরা নিচে লিখে দিলাম, সমান 2/1। আমরা আর গুণন করে দিব, তাহলে আমাদের হবে x + 15 ইকুয়াল টু 2y + 30। দেখো 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে 2y + 15 × 30। এবার আমরা সমীকরণ গঠন করার জন্য কি করেছিলাম? চলককে বাম পাশে নিয়ে আসছি আর সংখ্যাকে ডান পাশে নিয়ে গেছি। তাহলে আমরা লিখি x - 2y ইকুয়াল টু 30 - 15। এই 15 কে ডান পাশে নেওয়ার কারণে মাইনাস হয়ে গেছে। তাহলে সুতরাং x - 2y ইকুয়াল টু 15। এটাকে আমরা 2 নং সমীকরণ লিখে দিলাম। খেয়াল করো অঙ্কটি একটু জায়গা বেশি লাগছে, কিন্তু মোটেও কঠিন নয়, কারণ তোমরা সমীকরণটা যদি বুঝতে পারো তাহলে খুব সহজেই সমাধান করতে পারবে। এখন দেখো 1 নং সমীকরণ আছে x - 3y, এর মান কত আছে? -10। 2 নং সমীকরণ দেখো x - 2y ইকুয়াল টু 15। এখন আমরা অপনয়ন পদ্ধতিতে কি করেছি? যে কোনো একটা চলককে বাদ দিয়েছি। দেখো এখানে x আছে প্লাসের, এখানে x আছে মাইনাসের। তাহলে আমরা যদি একটা x থেকে আরেকটা x যদি বাদ দিতে চাই তাহলে আমাদের মাইনাস বিয়োগ করতে হবে, কারণ যখন সেম সাইন থাকে তখন বিয়োগ করতে হয়, আর সাইন যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তখন যোগ করলেই বাদ হয়ে যায়। তাহলে আমরা লিখি 1 নং ও 2 নং সমীকরণ, 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তো আমি লিখি 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, বিয়োগ করি। খেয়াল করে বিয়োগ করার জন্য আমরা কি করেছিলাম? বিয়োগ করার জন্য আমরা সমীকরণটাকে তুলে নিয়েছিলাম। তাহলে আমরা প্রথমে 1 নং সমীকরণ তুলে নেই। 1 নং সমীকরণ কি আছে? x - 3y ইকুয়াল টু -10। আর 2 নং সমীকরণ কি আছে? x - 2y ইকুয়াল টু 15। এখন খেয়াল করো আমাদের বিয়োগ করার জন্য কিন্তু নিচের সাইনটিকে পাল্টাতে হয়। নিচের সাইনটিকে আমরা পাল্টে দিচ্ছি। তো পাল্টে দেওয়ার কারণে এখন দেখো x এবং x এই চলকটি বাতিল হয়ে গেল। এখানে 3y আছে মাইনাসে, -3y থেকে যদি আমরা +2y কে বাদ দিই তাহলে থাকবে -y ইকুয়াল টু, দেখো এখানে আছে -20 -10, এখানে আছে -15, তাহলে হবে -25।
দেখো এখন y এর মান আছে মাইনাস y ইকুয়াল টু -25, তাহলে আমরা খুব সহজেই y ইকুয়াল টু 25 লিখতে পারি। y ইকুয়াল টু 25 কিভাবে লিখলাম, আমরা যদি উভয়কে -1 দিয়ে গুণ করি তাহলে y টা প্লাস y হয়ে যাবে এবং -25 টা প্লাস 25 হয়ে যাবে, তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম 25। তাহলে দেখে এখানে আছে -y ইকুয়াল টু -25 বিয়োগ করার কারণে, তাহলে আমরা এখন এই -y টাকে এই মাইনাসটা যদি বাদ দিতে চাই তাহলে আমাদের একটা -1 দিয়ে গুণ করলেই হয়ে যায়, তাহলে আমরা -1 দিয়ে গুণ করলে উভয়কে পেয়ে যাচ্ছে কি y ইকুয়াল টু 25, তাহলে আমরা y টাকে 25 পেয়ে গেলাম। তাহলে y কি ছিল, পুত্রের বয়স। তাহলে দেখো এখন y এর মান যদি আমরা যে কোনো একটা সমীকরণ, আমাদের যেখানে 1 নং সমীকরণ আছে অথবা 2 নং সমীকরণ আছে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাব। তাহলে আমি ডান পাশে এখানে একটা ডিভাইডেড চিহ্ন দিয়ে আমি এখানে লিখছি যাতে তোমরা পুরো অঙ্কটা একই সাথে বোর্ডে দেখতে পাও। তারপর আমি একটি স্ক্রিনশট দিয়ে দিব পুরো বোর্ডের, তাহলে তোমরা প্রথমে আমার কথা শুনে অঙ্কটি বোঝার চেষ্টা করো, পরে ভিডিওটা পজ দিয়ে তোমরা স্ক্রিনশটটা দেখলেই তোমরা পুরো অঙ্কটা একসাথে পেয়ে যাবে। তাহলে দেখো আমি লিখি y এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নংয়ে বসিয়ে পাই 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে দেখো 1 নং সমীকরণ কিন্তু x 3y, তাহলে y এর মান বসাবো, তাহলে আমার এখানে x 3y, তাহলে 3 এর সাথে y এর মান গুণ হবে, y এর মান হলো 25, তাহলে 3 এর সাথে 25 গুণ করলাম ইকুয়াল টু হবে -10। এবার খেয়াল করো, বা x ইকুয়াল টু 3 আর 25 যদি গুণ করি আমরা তাহলে হবে x 75 ইকুয়াল টু -10। এবার দেখো বা x এর মান যেহেতু আমরা বের করব সমান, সুতরাং এই 75 কে ডান পাশে নিয়ে দেব, তাহলে -10 প্লাস 75, কারণ বাম পাশ থেকে ডান পাশে গেলে সাইনটা পাল্টে যাবে, সুতরাং x ইকুয়াল টু 65। দেখো এই 75 থেকে যদি আমরা -10 কে বাদ দিয়ে দিই তাহলে থাকে 65, তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম 25, x এর মান পেয়ে গেলাম আমরা 65। তাহলে দেখো আমরা লিখে ফেলি, সুতরাং পিতার বর্তমান বয়স 65 বছর, আর সুতরাং পুত্রের বর্তমান বয়স 25 বছর। আমি অলরেডি একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো তাহলে আমরা প্রথমে সমীকরণ গঠন করে নিব, তারপরে সমীকরণের সমাধান করব। তো খুব সহজেই আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারবে। আমরা প্রথম শর্ত অনুযায়ী 1 নং সমীকরণ বের করে নিয়েছিলাম, দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা 2 নং সমীকরণ বের করে নিয়েছিলাম, তারপরে 1 নং থেকে 2 নংকে বিয়োগ করে আমরা x চলককে বাদ দিয়েছি, তারপর আমরা y এর মান বের করেছি এখান থেকে 25, সেই y এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে আমরা x চলকের মান পেয়ে গেছি। তাহলে আমরা যেহেতু x ধরেছিলাম পিতার বর্তমান বয়স, তাহলে আমরা লিখে দিলাম, সুতরাং পিতার বর্তমান বয়স 65 ইয়ার্স, আর যেহেতু আমরা পুত্রের বর্তমান বয়স ধরেছিলাম y বছর, তাহলে আমরা y এর মান যেহেতু 25 পেয়েছি, সুতরাং পুত্রের বর্তমান বয়স 25 ইয়ার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সাধারণত পিতা পুত্রের যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট থাকে, এবং তোমাদের অনেকেরই পিতা পুত্রের অঙ্ক নিয়ে একটু ভীতি থাকে, সে কারণে আসলে আমি অঙ্কটি করে দিলাম। তো যদি অঙ্কটি বোর্ডে করার জন্য একটু বড়, তো সেই জন্য আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি। আশা করি তোমরা স্ক্রিনশট দেখে পুরো অঙ্কটি বুঝতে পারবে আমার কথাগুলি যদি মনোযোগ দিয়ে শোনো। দেখো এরপরে আমি 16 নং অঙ্কটি পড়ছি। এখানে দেখো লেখা আছে 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে হলো 2 ডিজিটের সংখ্যা। আমরা জানি 2 ডিজিটের সংখ্যা মিনিমাম হলো 10, তার উপরে 99 পর্যন্ত হতে পারে। তাহলে 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলি হলো 2 ডিজিটের। তাহলে আমরা প্রথমে যেহেতু আমাদের সমীকরণ গঠন করতে হবে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমি 16 নং অঙ্কটির জন্য ধরে নিচ্ছি। দেখো মনে করি একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয়
অঙ্কটি ওয়াই, সুতরাং সংখ্যাটি খেয়াল করো, আমরা যখন কোনো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা গঠন করি, যেমন আমি একটি উদাহরণ দিই তোমাদের, যেমন এখানে যদি আমরা লিখি ধরো 13 মানে হলো 10 প্লাস 3। এই 3 হলো একক স্থানীয় অঙ্ক, আর এই অন হলো দশক স্থানীয় অঙ্ক। অন দশক স্থানীয় অঙ্ক মানে হলো যে দশক স্থানীয় সংখ্যা, মানে দশক স্থানে স্থানীয় মানের দশক স্থানে যে সংখ্যাটি থাকবে তার 10 গুণ। এটাকে বোঝানোর জন্য আমি তোমাদের আরেকটু সহজ করে দেই। আমি লিখলাম 23, তাহলে দেখো কি হচ্ছে 20 প্লাস 3, তাহলে হচ্ছে 23। এখানে দেখো একক স্থানে রয়েছে 3, এই 3 মান সবসময় 3 থাকতেছে। একক স্থানে যে সংখ্যাটি থাকবে তার মান তাই থাকবে, কিন্তু দশক স্থানে যে সংখ্যাটি থাকবে, অঙ্কটি থাকবে, তার মান তার চেয়ে 10 গুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে দশক স্থানে রয়েছে 2, তাহলে 10 গুণ হলে 10 দুগুণে 20। এই কথাগুলো আমি এই জন্য বললাম যে এখানে সংখ্যাটি তোমাদেরকে বুঝতে হচ্ছে তোমাদের চলক দিয়ে। তাহলে চলক দিয়ে তুমি একক স্থানীয় অঙ্কটিকে ধরেছো x, আর দশক স্থানীয় অঙ্কটিকে ধরেছো y। তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে? দশক স্থানীয় অঙ্কটি, কারণ আমরা বাঁ দিক থেকে যাচ্ছি। তাহলে দশক স্থানীয় অঙ্কটি কি হয়? সবসময় যা থাকবে, দশক স্থানে যে অঙ্কটি থাকবে তার 10 গুণ। তাহলে আমরা দশক স্থানে লিখতেছি যে 10y প্লাস x। তাহলে আমরা সংখ্যাটি কিভাবে গঠন করেছি? দেখো, একক স্থানে রয়েছে x আর দশক স্থানে রয়েছে y। আমি তোমাদের এখানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে দশক স্থানে যে অঙ্কটি থাকবে সেটার মান হচ্ছে, তার স্থানীয় মান হচ্ছে তার 10 গুণ। তাহলে এখানে যেহেতু y রয়েছে দশক স্থানে, তাহলে y এর মানটি হলো 10 গুণ। তাহলে 10y প্লাস x হলো আমাদের সেই সংখ্যাটি। এখন আমরা প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত অনুযায়ী সমীকরণ গঠন করি। দেখো, প্রথম শর্ত মতে কি, প্রথম শর্তটা কি ছিল? প্রথম শর্তটি ছিল অঙ্কটার যোগফল 10। তাহলে আমরা লিখি x প্লাস y ইকুয়াল টু 10, এটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ, এবং বিয়োগফল হলো 4। তাহলে আমরা লিখে নিলাম, ধরে নিই x মাইনাস y ইকুয়াল টু 4, এটাকে লিখে নিই 2 নং শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে। তাহলে x মাইনাস 4 এটাকে ধরে নিলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে আমাদের 1 নং সমীকরণ হলো x প্লাস y ইকুয়াল টু 10, 2 নং সমীকরণ হলো x মাইনাস y ইকুয়াল টু 4। খেয়াল করো, আমরা এই দুইটা সমীকরণ কি করলে, যোগ অথবা বিয়োগ কি করলে আমরা একটি চলককে বাদ দিতে পারি। তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে যেহেতু y এর একটি প্লাস একটি মাইনাস আছে, তাহলে আমরা সমীকরণ দুটোকে যোগ করলেই y চলকটাকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমি লিখি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে যোগ করার কারণে কি হচ্ছে? x প্লাস y ইকুয়াল টু 10, x মাইনাস y ইকুয়াল টু 4। আমরা যখন যোগ করে দিব তখন আমরা পাবো 2x ইকুয়াল টু 14। তাহলে 2x ইকুয়াল টু 14, কারণ 10 আর 4 যোগ করলে 14 হয়। y দুটো বাতিল হয়ে গেছে, একটা প্লাস একটা মাইনাসের কারণে। x এবং x যোগ করলে 2x হয়, বা x ইকুয়াল টু 14/2, কারণ 2 কে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেছি। সুতরাং x ইকুয়াল টু 7। আমরা 14 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে 7 হয়। তাহলে আমরা x মানে একটি চলকের মান পেয়ে গেছি। তাহলে আমরা অন্য চলকের y এর মানটা বের করে ফেলি। তাহলে x এর মান আমরা 1 নং সমীকরণে বসাই। x এর মান 1 নং এ বসিয়ে পাই। 1 নং সমীকরণ আছে x প্লাস y, তাহলে আমরা x এর মান 7 বসাই। তাহলে 7 প্লাস y ইকুয়াল টু 10, তাহলে বা y ইকুয়াল টু 10 মাইনাস 7, কারণ 7 কে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিলে মাইনাস হয়ে যাবে। সুতরাং y ইকুয়াল টু 3। দেখো, আমরা x এর মান পেয়ে গেছি 7 এবং y এর মান পেয়ে গেছি আমরা 3। এখন আমাদেরকে বলছে যে সংখ্যাটি কত। তাহলে আমরা প্রথমে সংখ্যাটি বের করে নিয়েছিলাম 10y প্লাস x। আমরা x এর মানও পেয়ে গেছি, y এর মানও পেয়ে গেছি। তাহলে আমরা খুব সহজেই সংখ্যাটি বের করে নিতে পারবো। তাহলে আমি ডান পাশে লিখছি
দেখো সুতরাং সংখ্যাটি সমান, সংখ্যাটি আমরা আগে লিখে নিই যে 10y প্লাস এক্স সমান 10 ইন্টু 3 প্লাস এক্স এর মান হচ্ছে 7, তাহলে হচ্ছে 30 প্লাস 7 ইকুয়াল টু 37। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে y এর মান 3 বসিয়েছি, x এর মান 7 বসিয়েছি, তাহলে 3 × 30, 30 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে 37। তাহলে আমরা কি লিখবো? সুতরাং সংখ্যাটি আমরা পেয়ে গেছি, তাহলে অ্যানসার 37। তাহলে দেখো আমরা যে কোনো অঙ্ক পড়ে আমরা প্রথমে সমীকরণ গঠন করার চেষ্টা করব। আমরা যদি সমীকরণ গঠন করতে পারি তাহলে আমরা সমীকরণ থেকে অপনয়ন পদ্ধতিতে অথবা প্রতিস্থাপন পদ্ধতি, এ পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি আমরা সবগুলোই খুব সহজ অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করতে পেরেছি, এবং সমাধান করে আমরা চলকের মান বের করতে পারলেই আমরা অঙ্কটি করতে পারব। দেখো এই অধ্যায়ে 19 পর্যন্ত রয়েছে সহজ সমীকরণ গঠন করতে হবে, তারপর সমাধান করতে হবে। আমরা আশা করছি আমি যে কয়েকটি অঙ্ক করে দিয়েছি সেগুলো থেকে তোমরা 19 পর্যন্ত নিশ্চিতভাবে আমি আশা করছি তোমরা করতে পারবে। তারপর দেখো 20 নং থেকে বলেছে লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হবে। তো লেখচিত্রের মাধ্যমে আসলে লেখচিত্রটা আমাদের গ্রাফ পেপার লাগবে, এবং গ্রাফ পেপারটি আসলে বোর্ডে করা যাচ্ছে না। আমি তোমাদের লেখচিত্রের মাধ্যমে যে সমাধান করো গ্রাফ পেপার দিয়ে আমি একটি এটা টেবিলে বা খাতা কলমে আসলে তোমাদের এই অঙ্কগুলো বোঝাতে হবে। তো আমি আশা করছি খুব তাড়াতাড়ি আমি তোমাদের সেই লেখচিত্রের মাধ্যমে সমাধান করো সেটা নিয়ে একটি ভিডিও আপলোড দিব, এবং খুব সহজেই আশা করছি তোমরা সেটাও বুঝে নিতে পারবে। তো সেটার জন্য অপেক্ষা করবে। আর পিছনে যেই অঙ্কগুলো ইতিমধ্যে আমি ভিডিও তোমরা পেয়ে গিয়েছো সেই ভিডিওগুলো দেখে অবশ্যই অঙ্কগুলো শেখার চেষ্টা করবে, প্র্যাকটিস করতে থাকবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের লেখচিত্রের জন্য একটি ভিডিও আপলোড করবো আশা করছি। তো সবাই ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে। আর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবে, এবং বেল বাটনটা প্রেস করতে ভুলবে না, কারণ বেল বাটন প্রেস করা থাকলে তোমার একটা নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবে, গুড বাই।